আধিপত্য বিস্তারের জন্য ভারত অবশ্যই আধিপত্য বিস্তারের জন্য কাজ করতো। যদি ভারত আধিপত্য বিস্তারের জন্য কাজ না করতো, তাহলে সেই হিন্দু ধর্মাবলম্বীদের ভিসাটা দিত, বাদ বাকি ভিসা সবার বন্ধ করে দিত। তারা আধিপত্য বিস্তারের জন্য ব্যস্ত, এবং তারা তাদের প্রয়োজনীয়তা যেন আমরা বুঝি এটা বুঝাতে ব্যস্ত। তারা 5ই আগস্টের পরে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, এটা মানে একটা এইটার এই যে মানুষের চিন্তাধারার একটা পরিবর্তন আসছে, যে পরবর্তী কোনো ঘটনা, সরকার পতন হইলে বা পরবর্তী কোনো ইন্ডিভিজুয়াল ঘটনা ঘটলে যে পরবর্তীতে সংখ্যালঘুদের উপর হামলা হবে না, সেটার গ্যারান্টি আপনি কি দিতে পারেন? সেটার গ্যারান্টি আপনি দিতে পারেন না। বাট মানুষের প্রয়োজনটা কখন হবে? যখন সে বুঝতে পারে আজকে আমার প্রয়োজন, সেটা হচ্ছে তার প্রয়োজনের তাগিদ। এখন আপনি কখন খাবেন সেটা আপনার নির্ভর করবে আপনার কখন খিদা লাগবে সেটার উপরে। আপনি এখন বুঝতে পারবেন না যে আমি সকালে খাবো, দুপুরে খাবো, এটা আপনার সময়ের উপর নির্ভর করবে। এই বিষয়টা আপনার ক্লিয়ার ক্লিয়ার হতে হবে। এবং আরো ক্লিয়ার হতে হবে, যখন সনাতনীরা বা সংখ্যালঘু সম্প্রদায় মনে করেছে যে এই মুহূর্তে, এই সময় সরকারের দাবি, আপনি আপনি আরো আরো যদি সহজ এই ভাবে মুহূর্তে আপনাকে আমি এই বলতে, মুহূর্তে সরকার না, আমি আপনাকে বলি, কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আপনাকে ছাত্র বন্ধুদের কাছে যেতে হবে। এই মুহূর্তে সরকার বারবার বলেছে সকল সমাবেশ নিষিদ্ধ। কারণ এই মুহূর্তে সরকার একটু সময় চাচ্ছে তারা নিজেদেরকে ঠিক করবার জন্য। যখন সরকার নিজেরাই ঠিক নাই, বিভিন্ন প্রশাসনিক অবস্থা একদম পুরোপুরি টালমাটাল অবস্থা, এমন অবস্থাতে তারা রাজনৈতিক কোনো কর্মসূচিকেও এলাও করছে না। সেখানে আপনাদের জায়গা থেকে যখন আপনি বলেছেন, দেখা করেছেন প্রধান উপদেষ্টা নিজেও বলেছে যে এই দাবিগুলি সঠিক, এগুলির যৌক্তিক, সুতরাং সময় চেয়েছে এগুলিকে শুনবার জন্য, একটা পরিবেশ চেয়েছে। সেটি না শুনে কেন বার বড় বড় সমাবেশ, এরকম জনসমাগম করা হচ্ছে? এই কারণেই ইন্টেলিজেন্স মনে করছে না এর পেছনে, এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য। আপনি কি মনে করেন কিনা রাজনৈতিক উদ্দেশ্য ছিল? এবং যেই চিন্ময় কুমার দাস সবচেয়ে সামনে চলে আসলো, যিনি আগে কখনোই আপনারা দেখেননি, তার সামনে আসার পিছনেও ভারতের ষড়যন্ত্রে তিনি বর্তমান সরকারকে অস্থিতিশীল করবার জন্যই তিনি সামনে এসেছেন, এবং তারই ধারাবাহিকতায় তিনি বড় বড় সমাবেশগুলি ডেকেছেন। এর পরবর্তীতে আরো ভয়ঙ্কর কিছু করার একটা প্রচেষ্টা ছিল বলে আপনাকে আমাদের খবর এসছে, আপনাকে এবং আরো একটা সরকারও ব্যাপার দায়িত্ব ক্লিয়ার করছে। করি, সেটা যদি আপনি শুধুমাত্র ঢাকার মধ্যে বলুন একটু দয়া করে, এরকম প্রচেষ্টা কি মনে করেন কিনা যে তিনি করেছিলেন এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছিল? আপনাকে আরো একটা ব্যাপার আমি ক্লিয়ার করছি। আহ শুধু চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী কিংবা গোপীনাথ ব্রহ্মচারী এবং যারা নেতৃবৃন্দ আছেন, সবাইকে কিন্তু আমরা চিনি না। এখানে যারা নেতৃবৃন্দ আছেন সবাই সাধারণ সংখ্যালঘুদের বা সনাতন ধর্মাবলম্বীদের কাছে তারা পরিচিত না, বা সবাইকে আমরা চিনিও না। তো এইখানে কি ইন্ডিভিজুয়ালি নেতৃত্ব দিবে সেইটার উপর ডিপেন্ড করতে হচ্ছে আন্দোলনটা কিভাবে হচ্ছে। প্রত্যেকটা হিন্দু মনে করছে যে আজকে আমার আন্দোলনটা করে আমার ঐক্যতা প্রয়োজন, এবং ভবিষ্যতে এরকম ঘটনাকে যেন না ঘটে সেই রকম প্রেক্ষাপটকে পরিবেশ তৈরি করার জন্য এই আন্দোলনের পরিবেশ সৃষ্টি। এখন আপনি চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে যে এরকম নতুন ভাবে চিনেছেন, আমরা হিন্দুরাও তাকে একজন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসেবে চিনতাম, এবং বর্তমানে সর্বসম্মতিক্রমে ওনাকে এই মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কোনো ইন্ডিভিজুয়াল একক দায়িত্ব না, এটা সর্বসম্মতিক্রমে আপনাকে দায়িত্ব করা হয়েছে। এবং আমি আপনাকে বলছি, সভা কিন্তু আমি সমাবেশ আমি যে বলতে কথাটা চাচ্ছি আপনি যে বলছেন, এখন কেন এই মানে ওনার নেতৃত্বে কেন বারংবার এই মুহূর্তে একের পর এক সমাবেশ ডাকা, এবং দেখা যাচ্ছে যে ভারতেরও একটা খুব প্রকাশ্যে সমর্থন দেয়া চিন্ময় কুমার দাসকে, এবং এই দাবি দেওয়া নিয়ে ভারতও খুব বেশি উচ্ছ্বসিত, বড় গলায় কথা বলার, এগুলি কি আপনি মনে করেন না যে ষড়যন্ত্রের একটা অংশ, রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র করছে? এখানে একটু সে বলে শেষ করবেন, আমি এরপর আবার আসবো। এইখানে প্রত্যেকটা দেশের স্বার্থের উপর নির্ভর করে। আমি যদি আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর দৃষ্টিভঙ্গি দিত, তাহলে ভারতের, আমি আপনাকে ক্লিয়ারলি বলছি, যদি ভারত হিন্দুদের উপর দেখতো তাহলে সেইটা একটা প্রেক্ষাপট ছিল, আর ভারত আধিপত্য বিস্তারের ক্ষেত্রে সেইটা আরেকটা ভিন্ন বিষয়। ভারত সর্বদাই চেষ্টা করে ভারতের আধিপত্য অবস্থানকে কিভাবে দেখছেন? ভারতের এই মুহূর্তে অবস্থানকে কিভাবে দেখছেন তাহলে? আধিপত্য বিস্তারের জন্য ভারত অবশ্যই আধিপত্য বিস্তারের জন্য কাজ করতো। যদি ভারত আধিপত্য বিস্তারের জন্য কাজ না করতো, তাহলে সেই হিন্দু ধর্মাবলম্বীদের ভিসাটা দিত, বাদ বাকি ভিসা সবার বন্ধ করে দিত। তারা আধিপত্য বিস্তারের জন্য ব্যস্ত, এবং তারা তাদের প্রয়োজনীয়তা যেন আমরা বুঝি এটা বুঝাতে ব্যস্ত। তারা তারা আমাদের মানে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের ইন্ডিভিজুয়াল কোনো মানে সম্প্রদায়ের জন্য তারা কাজ করতে ব্যস্ত না, তারা তাদের আধিপত্য বিস্তার করতে তারা ব্যস্ত আছে। তার মানে বাংলাদেশি হিন্দুদের জন্য তারা কাজ করছে না, তারা তাদের নিজেদের আধিপত্য এখানে ছড়াবার জন্য, বাংলাদেশের উপরে খবরদারি করবার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা কি হিন্দু সম্প্রদায় বোঝে, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়? এটা হচ্ছে আমার একক মতামত। কোনো সম্প্রদায় কিংবা গোষ্ঠী তার মতবাদ সেটা প্রকাশ করার মাধ্যম আমি না। আমি হচ্ছে একটা আচ্ছা, সাধারণ, আপনি যে লাস্ট কথাটা যে বলেছি সেটা হচ্ছে আমার একক মতামত, ইন্ডিভিজুয়াল আমার মতামত। জি। প্রিয় দর্শক, আপনার কি একমত কিনা জনাব সুজয় সেনগুপ্তের সাথে? সাগর ভাই, ওই মন্তব্যটা কি পেয়েছেন যে শেখ হাসিনা এই দাবির বিষয়ে কি বলেছিল? বলুন, আপনি বলুন, আপনি বলুন, এ পর্বে আপনি বলুন।
তারেক রহমান। শেখ হাসিনার দাবির বিষয়ে কি বলেছিল? এই 8 দফা দাবি বা এটা এই উত্তরটা কি পেয়েছেন আপনি? এই উত্তরটা দেয়নি উনি, কিন্তু হয়তো সুজন সেনগুপ্ত, আপনি কি বলতে চান 8 দফার ব্যাপারে শেখ হাসিনার অবস্থান, সেই সরকারের অবস্থান কি ছিল? কারণ দীর্ঘদিন তারা তো ছিল। এখন যেমন অন্তত পক্ষে প্রধান উপদেষ্টার সাথে আপনি দেখা করতে পেরেছেন, কিন্তু ওইসব দাবি নিয়ে কি শেখ হাসিনা সরকারের সাথে দেখা করতে পেরেছিলেন কিনা, এটা একটা যৌক্তিক প্রশ্ন আসে। কিন্তু আপনারা কেন বলছেন না আমি বুঝতেছি না, কোনো ধরনের সমস্যা আছে কিনা, নাকি আম, এটাও একটা ষড়যন্ত্রের অংশ? হুম। কেন ষড়যন্ত্র? বুঝি নাই আবার একটু প্রশ্ন ক্লিয়ারলি যদি মানে বলতেন। আমি বলছি যে শেখ হাসিনা সরকার ওই 8 দফা যে দাবিটা আপনি বলছেন, এটা এখন নতুন না, এটা আগে থেকেই এই আন্দোলন চলে আসছে। তো আগের সরকার কি করেছে এটার ব্যাপারে? ভাই, আগের সরকার 560টা মডেল মসজিদ করলো, একটা মডেল মন্দির করে নাই। বা এইরকম বিভ্রান্তিকর প্রশ্ন, বা কতটুকু কোনটা সম্প্রদায়ের জন্য, কখনো কোনো সরকার, ভাই আগের সরকার না, কোনো সরকারই সনাতন ধর্মাবলম্বীদের কিছু করে নাই। তো আপনি যখন তখন দুই কেন হাজার আন্দোলন করলেন না? এত শক্ত আন্দোলন তখন কেন করেননি? তখন সনাতন, আমি তো উত্তরটা আপনাকে দিয়েছিলাম, তখন হিন্দুরা মনে করেন এই আন্দোলন এতটা প্রয়োজন, কারণ সরকার ফেল ডাউন করার পর প্রত্যেকটা হিন্দু হিন্দু সম্প্রদায় ভয়ে ছিল। তো আমি আপনাকে তখনই বুঝাই, মানুষের দরকার কখন হয়। 15 বছর তো আপনার আমরা যদি মানে বলি আপনারা মনে 15 বছর করছেন তো। এই মুহূর্তে সরকার, এই সরকার আপনার দাবি পূরণ করার এই মতো একটা মুহূর্তে না, সরকার এসেছে? এই মুহূর্তে না, আমি এই দেশে থাকবো, দেখেন আমি একটা কথা বলি, আমি এই দেশে থাকবো, এই দেশ থেকে আমি যাব না। আমার চিন্তা ভাবনা হচ্ছে তা, আমার দেশ এটা, আমার এই দেশে আমার নিজের অধিকার রক্ষার ক্ষেত্রে যতটুকু চাহিদা, এবং আমি এটা এই দেশ শিওরলি থেকে বলছি, এই যাওয়ার দাবির সাথে। মনোভাবও বা আসবে কেন? আমি খুব অবাক হই। জি, এই এই দেশের নাগরিক আপনি, আর এই দেশ থেকে যাওয়ার, এটা তো আপনার দেশ, এটা আপনার আহ আদি কাল থেকে এখন আপনারা এখানে এই আছেন, আমরা চিন্তা যেভাবে ভাবনা আছি, যদি, সুতরাং কেন যাওয়ার প্রশ্ন আসবে কেন? এই সুমন ধরনের ভাই, মন এই চিন্তা মানসিকতাই ভাবনা আমাদের। যদি, হুম। এই চিন্তা ভাবনা যদি সকলের হইতো, তাহলে গত 53 বছর স্বাধীন হওয়ার পর থেকেই এই দেশে 8 দফা দাবির ক্ষেত্রে কাজ হইতো। এই যে 8 দফা দাবি পেশ করা হচ্ছে, প্রত্যেকটা যৌক্তিক দাবি, কোনো বিষয় সেটা সাংঘর্ষিক তারেক না। রহমান। আপনি, ব্যক্তিগতভাবে আপনি চাইলে সেটা পর্যালোচনা করতে পারেন। হুম, তারেক রহমান প্লিজ। 8 দফা কি কি একটু শুনলে ভালো হয়, আমাদের আলোচনা করতে সুবিধা হয়। জি, আমি আট আপনাকে দফা 8 দফা বলছি। 8 দফা কি একটু কি না সময়। আপনি? দেখে বলেন, দেখে বলেন, না 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 দেখে না, বলেন আপনারা আপনারা। না দেখে তো বলা যাবে না, আর কি হয় নাকি? দেখি দেখে বলুক, সমস্যা নেই। 8টা পয়েন্ট, এত কথা বললে 8টা পয়েন্ট বলা যাবে না। তারপরেও দেখেই বলুক। তবে এই 8 দফা আসলে আহ, জনগণ এটা কি যাবে লড়াই কিনা, করছে, যদি যদি জীবনপণ যদি লড়াই করছে, লজিক্যাল, একটা একটা 8টা দফা নিয়ে জীবনপণ লড়াই করছে। 8টা দফা যদি না দেখে বলতে পারে, তাহলে তাহলে লড়াইয়ের মোটো তো যদি না জানে, তাহলে কিভাবে সমস্যা? রাইট, এই 8 দফা যদি লজিক্যাল হয় অবশ্যই মানা উচিত। বরং আমরাও এ ব্যাপারে সরকারের সাথে, তাদের সাথে একমত হয়ে আমরাও আন্দোলন বা দাবির সাথে একমত যে আমি পোষণ করি। তারেক ভাইকে বলছি, 8 দফা দেখে দেখে বলা বা না দেখে বলার চেয়ে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে লিখিতটাই ব্যবহার করা হয়। সবাই কি মানে দেখে বলতে হবে বা না দেখে বলতে হবে, এটা দিয়ে আপনি বিচার করবেন 8 দফা যৌক্তিক কিনা? আমার প্রশ্ন হচ্ছে 8 দফা যৌক্তিক বা অযৌক্তিক, সেটা বিচার করতে হবে। আমি দেখে বলবো না না আচ্ছা দেখে বলবো, সেইটা, সেই প্রশ্নটা করার চেয়ে আমার প্রশ্নটা হওয়া উচিত আচ্ছা যে আট আচ্ছা দফা কি আচ্ছা, বলুন অধিকতর বলুন, আপনি যৌক্তিক না 8 দফা অযৌক্তিক? পয়েন্টস গুলি বলুন, পয়েন্টস গুলি বলুন, আছে সামনে? জি, আমাকে সময় দিন, আমি বলছি। হ্যাঁ। আমি খুব সংক্ষিপ্ত ভাবে 8 দফাটা বলছি, আপনারা একটু শুনবেন। হুম। প্রথম হচ্ছে, এই পর্যন্ত সংখ্যালঘুদের যত বাড়িঘর ভাঙচুর করা হয়েছে তাদের ক্ষতিপূরণ। আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি। হুম। এবং সীমান্তবর্তী যেই সব মানুষগুলো সীমান্ত ছেড়ে চলে গেছে, সেইগুলোর সম্মতিক্রমে তাদের বাড়িতে ফিরিয়ে আনা, ছিটমহলের যে ব্যাপারটা। 3 নাম্বার হচ্ছে, হিন্দু কল্যাণ ট্রাস্টকে পূর্ণাঙ্গ হিন্দু ফাউন্ডেশনে রূপান্তর দিতে হবে, এবং তার সামগ্রিক অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে হবে, এবং কোনো একদলীয় গেজেট ভিত্তিক নিরপেক্ষ সনাতনী সুবাচারের ব্যক্তিকে পুনর্গঠন করতে দেওয়া হবে না। তারপর 4 নাম্বার যে পয়েন্টটা হচ্ছে, সেইটা হচ্ছে সরকার সকল পর্যায়ে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। 5 নাম্বারটা হচ্ছে, জাতীয় সংখ্যালঘু সুরক্ষা আইন বা কমিশন গঠন করতে হবে। তারপরে 6 নাম্বারটা হচ্ছে, সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান বিশেষ নিরাপত্তার আক্রমণের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। 7 নাম্বারটা হচ্ছে, সংখ্যালঘু সুরক্ষা আইন নিশ্চিত করতে হবে। এবং 8 নাম্বারটা সংখ্যালঘু মন্ত্রণালয় নিশ্চিত করতে হবে। আমি খুব সংক্ষিপ্তভাবে বলেছি।